এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি অষ্টম শ্রেণী ইতিহাসের চতুর্থ অধ্যায় উপনিবেশিক অর্থনৈতিক চরিত্র পৃষ্ঠা 53 থেকে 60 যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে কে কবে ইজারাদারি ব্যবস্থা চালু করেন। উত্তরে তোমরা লিখবে 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিং। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। উত্তরে তোমরা লিখবে 1753 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। নম্বর প্রশ্নে বলা হয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত কাকে বলে। উত্তরে তোমরা লিখবে যে 1793 খ্রিস্টাব্দে কোম্পানির তরফে জমিদারদের সঙ্গে খাজনা আদায় বিষয়কে যে বন্দোবস্ত চালু করা হয় তাকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে। এই বন্দোবস্ত অনুযায়ী 1 নম্বর পয়েন্ট করে লিখবে সমস্ত জমিতে নির্দিষ্ট কর ঠিক করা হয়। 2 নম্বর পয়েন্ট করে লিখবে জমিদার সময় মতো নির্ধারিত কর কোম্পানিকে দিতে পারলে জমিতে তার অধিকার স্থায়ী হতো। 3 নম্বরে লিখবে নির্দিষ্ট সময় নির্ধারিত খাজনা জমা দিতে না পারলে জমিদারের জমি কোম্পানি কেড়ে নিত। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল কুফল লেখো। উত্তরে তোমরা প্রথমেই লিখবে চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল অথবা কুফল। যদি তোমাদের পরীক্ষায় ফলাফল বলে তাহলে তোমরা শুধু ফলাফল লিখবে, যদি তোমাদের পরীক্ষায় কুফল বলে তো তাহলে তোমরা শুধু কুফলই লিখবে, ঠিক আছে। দিয়ে তোমরা প্রথম পয়েন্ট করবে যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের সমৃদ্ধি বাড়লেও কৃষকদের অবস্থার কোনো উন্নতি হয়নি। 2 নম্বর পয়েন্টে লিখবে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকের সত্ত্বকে খারিজ করে তাদের প্রজায় পরিণত করা হয়। 3 নম্বর পয়েন্টে লিখবে উচ্চ হারে রাজস্ব আদায় করতে গিয়ে কৃষকের উপর অতিরিক্ত করের বোঝা চাপানো হতো। 4 নম্বরে লিখবে প্রকৃতির বিপর্যয়ের সময় কৃষকেরা চড়া হারে খাজনা দিতে না পারার ফলে জমিদারদের জমি নিলামে উঠত। 5 নম্বর প্রশ্ন রয়েছে আবদাওয়া শব্দের অর্থ কী। তোমরা উত্তরে লিখবে বেআইনি কর। 6 নম্বর প্রশ্ন রয়েছে সূর্যাস্ত আইন কাকে বলে। উত্তরে লিখবে চিরস্থায়ী বন্দোবস্তের একটা অন্যতম নীতি ছিল বছরের নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো, না পারলে জমিদারের সম্পত্তি বিক্রি করার অধিকার ছিল কোম্পানির। একে সূর্যাস্ত আইন বলে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে রাউতালি বন্দোবস্ত কাকে বলে। এই বন্দোবস্তের ত্রুটি অথবা কুফল লেখো। সেম জিনিস, যদি তোমাদের পরীক্ষাতে ত্রুটি লিখতে বলে তাহলে শুধু ত্রুটিটা লিখবে, আর যদি বলে কুফল লিখতে তাহলে শুধু কুফল লিখবে। ত্রুটি আর কুফল দুটো কিন্তু একই জিনিস, শুধু প্রশ্নের ভেরিয়েশনটা আলাদা, আর কিছুই না। ভয় পাওয়ার মধ্যে কোনো কিছু নেই, ঠিক আছে। তো উত্তরটা তোমরা কি লিখবে সেটা একটু আমি বলে দিই। যে প্রথমে লিখবে রাউতালি বন্দোবস্ত বলে সংজ্ঞাটা আমরা ফার্স্টে দেবো, তারপর তার কুফল বা ত্রুটি যেটাই বলি না কেন সেটা আমরা দেবো। তো প্রথমে সংজ্ঞাতে কি বলেছে, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে বড় মাপের জমিদার বিশেষ না থাকায় ভূমি রাজস্বের বন্দোবস্ত সরাসরি রাউত বা কৃষকদের সঙ্গে করতে চেয়েছিল ব্রিটিশ কোম্পানি। একেই রাউতালি বন্দোবস্ত বলে। এবার ত্রুটি অথবা কুফল যেটাই হোক না কেন সেটা আমরা লিখবো, যে সে তখন আমরা পয়েন্ট করব ত্রুটি অথবা কুফল রাউতালি বন্দোবস্তে ত্রুটি কুফলগুলি হলো বলে 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবো বাস্তবে জমিতে কৃষকের কোনো মালিকানা বা অধিকার প্রতিষ্ঠা পায়নি। 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবো কৃষকরা উপনিবেশিক শাসকের ভাড়াটে চাষি হিসেবে জমিতে চাষের অধিকার পায়। 3 নম্বর পয়েন্ট করে আমরা লিখবো সময় মতো রাজস্ব দিতে না পারলে জমি থেকে তাদের উৎখাত করে সেই জমি অন্য কৃষককে দেওয়া হতো। 4 নম্বর পয়েন্টে লিখব কোথাও মোট উৎপাদনের 45 থেকে 55% খাজনা নেওয়া হতো, এমনকি প্রাকৃতিক দুর্যোগের ফসল নষ্ট হলেও খাজনার হারে রদবদল করা হতো না। 4 নম্বর প্রশ্ন বলেছে মোহরালি ব্যবস্থা কাকে বলে। এই ব্যবস্থার ত্রুটি অথবা কুফলগুলি লেখো। তো সেমভাবে আমরা এখানে আগে মোহরালি ব্যবস্থার সংজ্ঞাটা দেব, তারপর তার ত্রুটি অথবা কুফল সেটা আমরা লিখব। তো সংজ্ঞাটা আমরা কি লিখব সেটা আগে দেখে নিই চলো। তো সংজ্ঞাতে আমরা এটাই লিখব যে মহলালি কথার অর্থ কয়েকটি গ্রামের সমষ্টি। মহলওয়ালি বলতে আদতে গ্রামভিত্তিক বোঝানো হতো। উত্তর ও উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত এলাকা গ্রামভিত্তিক যে ভূমি রাজস্ব আদায়ের ব্যবস্থা চালু করা হয়েছিল তাকে মহলওয়ালি ব্যবস্থা বলে। এই বন্দোবস্তের ক্ষেত্রে রাজস্ব আদায়ের জন্য উপনিবেশিক সরকার মহলের জমিদার বা প্রধানের সঙ্গে চুক্তি করত। এবার আমরা ত্রুটি বা কুফল লিখব।
দিয়ে আমরা পয়েন্ট করব, করে আমরা লিখব মহলওয়ালি বন্দোবস্তের ত্রুটি অথবা কুফলগুলি হলো বলে 1 নম্বর পয়েন্টে আমরা লিখব নির্দিষ্ট সময় অন্তর রাজস্ব হার সংশোধন করে রাজস্ব বাড়ানো হতো। নম্বর পয়েন্টে লিখব রাজস্বের বাড়তি বোঝা মেটাতে ধার করত কৃষকরা এবং ধার শোধ দিতে না পারায় অত্যাচার সহ্য করতে হতো। 3 নম্বরে লিখব বেশিরভাগ ক্ষেত্রেই মহাজন ও ব্যবসায়ীদের হাতে জমিগুলো কেন্দ্রীভূত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন 9 নম্বর দাগের প্রশ্ন বলেছে ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব আলোচনা করো। এই প্রশ্নের উত্তরে আমরা লিখব উপনিবেশিক শর্তের মাঝামাঝি নাগাদ ভারতীয় উপমহাদেশের রাজস্ব বিষয়ে ব্রিটিশ কোম্পানি 3 ধরনের বন্দোবস্ত চালু করেছিল। চিরস্থায়ী বন্দোবস্ত, রাউতওয়ালি বন্দোবস্ত, মহলওয়ালি বন্দোবস্ত। ভারতীয় সমাজে এই ব্রিটিশ রাজস্ব নীতি যথেষ্ট প্রভাব ফেলেছিল, যেমন 1 দুর্ভিক্ষ ও দরিদ্র। ব্রিটিশ কোম্পানির ভূমি রাজস্ব ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা, ফলে সবথেকে বেশি চাপ বেড়েছিল কৃষক সমাজের উপরে। এই চাপের ফলে দুর্ভিক্ষ ও দরিদ্র দেখা যেতে থাকে। 2 নম্বর ঋণের বোঝা। চামড়া হারের রাজস্ব দিতে গিয়ে কৃষকরা ঋণগ্রস্ত হয়ে পড়ত, ঋণ শোধ দিতে না পারায় অত্যাচার সহ্য করতে হতো। 3 নম্বর পয়েন্টে তোমরা লিখবে জীবিকা হিসেবে কৃষির উপর চাপ বৃদ্ধি। পয়েন্টটা লেখার পর তার ব্যাখ্যায় লিখবে এই সময় বিভিন্ন শিল্পগুলি ধ্বংসের মুখে পড়ায় ক্রমশ জমির আয়ের উপর বেশি মানুষ নির্ভর করতে শুরু করে, ফলে জীবিকা হিসেবে কৃষিতে চাপ বেড়েছিল। 4 নম্বর পয়েন্টে তোমরা লিখবে কৃষি জমি ও কৃষি অবনতি। ব্যাখ্যায় লিখবে অনেক নতুন ব্যবসায়ী মহাজন ও শহরের পেশার মানুষেরা গ্রামের জমিদারি কিনে নিয়েছিল, যারা অনেকেই জমিদারিতে বাস করতেন না, ফলে জমি ও কৃষির উন্নতি তথা কৃষকের ভালো মন্দ নিয়ে তাদের কোনো ভাবনাও ছিল না। কেবল কর্মচারী দিয়ে রাজস্ব আদায়ে তাদের মনোযোগ ছিল। এর ফলে কৃষি জমি ও কৃষির অবনতি ঘটে। 10 নম্বরে রয়েছে টিকা লেখো মহাজনী ব্যবস্থা। উত্তরে লিখবে উপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের বিশেষ ভূমিকা দেখা যায়। বেশি হারে নগদ রাজস্বের দাবি মেটাতে চাষিরা মহাজনদের থেকে চড়া সুদে টাকা ধার নিত। অনেক ক্ষেত্রে কৃষকের অজ্ঞতা নিরক্ষতা সুযোগ নিয়ে মহাজনরা হিসেবের কারচুপি ও জালিয়াতি করে যেত, কৃষকদের জমির দখল নিত। এই সময় সৎ পথে ও আইনের ফাঁকফোকরের কাজে লাগিয়ে মহাজনেরা ফুলে ফেঁপে উঠেছিল, ফলে মহাজনী ব্যবস্থা ও মহাজনদের উপর ক্রমেই কৃষকদের ক্রোধ বাড়তে থাকে। 4 নম্বর প্রশ্ন কৃষক বাণিজ্যিকরণ কাকে বলে। উত্তরে তোমরা লিখবে বাণিজ্যের কাজের প্রয়োজনে বিভিন্ন কৃষক ফসল চাষের প্রতি বাড়তি গুরুত্ব আরোপ করেছিল। উপনিবেশিক সরকার যেমন চা, নীল, পাট, তুলো প্রভৃতি ফসল চাষ করার জন্য কৃষকের উপর জোর দিয়েছিল। উপনিবেশিক সরকার এই ব্যবস্থা কি বলা হয়? বাণিজ্যিকরণ। নেক্সট প্রশ্ন 12 দাগের প্রশ্নে বলা হয়েছে অর্থনীতি আধুনিকরণ কাকে বলে। উত্তরে লিখবে তোমরা উপনিবেশিক সরকারের রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকরণের প্রক্রিয়াকে একসঙ্গে অর্থনীতির আধুনিকরণ বলে। 13 নম্বর প্রশ্ন দাদন শব্দের অর্থ কী। উত্তরে তোমরা লিখবে অগ্রিম টাকা। 14 দাগের প্রশ্ন কত সালে কোম্পানি 10 জন নীলকরকে চাষের জন্য অগ্রিম টাকা দিয়েছিল। উত্তরে লিখবে 1788 খ্রিস্টাব্দে। 15 দাগের প্রশ্ন নীল বিদ্রোহ কেন ঘটেছিল। উত্তরে তোমরা লিখবে ভারতীয় উপনিবেশিক সরকারের আমলে নীল চাষের পুরোটাই করা হতো ইংল্যান্ডে কাপড় কলে নীলের চাহিদার কথা মাথায় রেখে। এতে কৃষকের কোনো লাভ হতো না, তবুও কোম্পানি জোর করে কৃষকদের নীল চাষ করতে বাধ্য করত, কৃষকদের উপর অত্যাচার চালাতো। এর ফলে বাংলায় 1859 খ্রিস্টাব্দে কৃষকরা বিদ্রোহ শুরু করে। এই বিদ্রোহের নামই হলো নীল বিদ্রোহ নামে পরিচিত। তো ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পার্ট 2 ভিডিও চলে আসবে। তো চলো তার জন্য এই পর্যন্তই, টাটা।